আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছেন বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তিত্ব যাকে শুধু কবি বললে শায়দ তার প্রতিভার সামান্যই বলা হয়। আমরা কথা বলছি কাজী নজরুল ইসলামকে নিয়ে। বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য তার জীবন আর সাহিত্যকর্মের খুঁটিনাটি জানা তো জরুরি বটেই, কিন্তু সংখ্যা বা তারিখের বাইরে গিয়ে মানুষটাকে বোঝাটাও খুব দরকার। ঠিক এখানেই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। আমরা শুধু তথ্যের একটা তালিকা তৈরি করব না, বরং তথ্যগুলোর ভেতরের সংযোগটা খুঁজে বের করার চেষ্টা করব। কেন একজন কবি হয়ে ওঠেন বিদ্রোহী? কেন তার কলম ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই কিন্তু বিসিএস পরীক্ষার প্রস্তুতিটা অনেক সহজ আর আকর্ষণীয় হয়ে উঠবে। চমৎকার। তাহলে চলুন এই মহীরুহের শেকড় থেকে শিখর পর্যন্ত যাত্রায় আমরা সঙ্গী হই। আমরা তার জীবনের নানা পর্ব, তার কালজয়ী সৃষ্টি আর সেই সৃষ্টির পেছনের গল্পগুলো এক এক করে তুলে আনব। শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৪শে মে। বাংলা ক্যালেন্ডারে তারিখটা ছিল ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ। জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ জেলার চুরুলিয়া গ্রাম। এই তথ্যটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, এটা একটা অসাধারণ সমাপতন। ঠিক একই তারিখে ২৪শে মে, কিন্তু অনেক বছর পর ১৯৭২ সালে তাকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়। ও আচ্ছা। এটা ছিল এক নবীন রাষ্ট্রের তার শ্রেষ্ঠ সাংস্কৃতিক নায়ককে আপন করে নেওয়ার এক প্রতীকী মুহূর্ত আর কি। হ্যাঁ, এরপর ১৯৭৬ সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান এবং আমাদের জাতীয় কবি হিসেবে সর্বোচ্চ সম্মান লাভ করেন। বাংলাদেশে আগমন আর নাগরিকত্ব প্রাপ্তির সালগুলো প্রায়ই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তার মানে তার জীবনটা শুরু হয়েছিল এক ভূখণ্ডে আর পূর্ণতা পেল আর এক নতুন ভূখণ্ডে এসে। আচ্ছা, নজরুলের কথা উঠলেই যে শব্দটা প্রথম মাথায় আসে তা হল বিদ্রোহী। এই পরিচয়টা এতটাই শক্তিশালী যে তার বাকি সব পরিচয় যেন এর নিচে ঢাকা পড়ে যায়। এই বিদ্রোহের উৎস কী ছিল? এর উৎস অবশ্যই তার বিখ্যাত কবিতা বিদ্রোহী। তবে এর পেছনের গল্পটা আরও দারুণ। সালটা ছিল ১৯২১। নজরুল তখন ২১-২২ বছরের এক টগবগে তরুণ। ডিসেম্বরের এক রাতে তিনি কবিতাটা লেখেন, আর ১৯২২ সালের জানুয়ারিতে বিজুলি পত্রিকায় এটা ছাপার সাথে সাথে চারদিকে একটা বিস্ফোরণ ঘটে গেল। একদম বিস্ফোরণ। এটা ছিল তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার দ্বিতীয় কবিতা। ভাবুন একবার, প্রথম বই দিয়েই তিনি বাংলা সাহিত্যের সব হিসেব নিকেশ পাল্টে দিলেন। অগ্নিবীণায় মোট ১২টা কবিতা ছিল, কিন্তু এই একটা কবিতাই তাতে অমর করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অবিশ্বাস্য। মানে একেবারে প্রথম ইনিংসেই সেঞ্চুরি যাকে বলে। তিনি তো পানিতে ঢিল ছুঁড়ে পরখ করেননি, একেবারে পাথর ছুঁড়েছিলেন। অগ্নিবীণার কি আর কোনো কবিতা এমন আলোড়ন ফেলেছিল? অবশ্যই। অগ্নিবীণার প্রথম কবিতাটাই ছিল প্রলয়োল্লাস। এছাড়াও রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, প্রত্যেকটা লেখাই ছিল যেন এক একটা আগুনের গোলা। আর তিনি যে শুধু কথার কথা বলছিলেন না, তার প্রমাণ পাওয়া যায় বইটির উৎসর্গপত্রে। তিনি অগ্নিবীণা উৎসর্গ করেছিলেন অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। ও আচ্ছা। এর মাধ্যমে তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে তার এই বিদ্রোহ শুধু কবিতার পাতায় সীমাবদ্ধ নয়, এর সাথে রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষার সরাসরি যোগ আছে। আর এই সরাসরি বার্তার কারণেই তো ব্রিটিশ শাসকদের মসনদ গরম হয়ে উঠেছিল। একদম। এর ঘটনায় এই তালিকাটা পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্রিটিশ সরকার মোট ৫টি গ্রন্থ বাজেয়াপ্ত করে। এগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে। সাল অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে প্রথমে আসে প্রবন্ধ গ্রন্থ যুগবাণী ১৯২২ সালে। এরপর ১৯২৪ সালে একসাথে দুটি কাব্যগ্রন্থ, বিষের বাঁশি আর ভাঙ্গার গান। দুটো এক বছরেই? হ্যাঁ, দুটোই ১৯২৪-এ। এরপর একটা বিরতি দিয়ে ১৯৩০ সালে প্রলয় শিখা এবং সবশেষে ১৯৩১ সালে চন্দ্রবিন্দু। মানে ৪টে কাব্যগ্রন্থ আর একটি প্রবন্ধ গ্রন্থ। শুধু বই বাজেয়াপ্ত করা নয়, তাকে তো শারীরিকভাবেও আটকানো হয়েছিল, জেলেও যেতে হয়েছিল তাকে। একদম। তার সম্পাদিত ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা প্রকাশিত হয়। এই কবিতার ভাষা এতটাই তীব্র আর সরাসরি ছিল যে ব্রিটিশ সরকার এটাকে রাজদ্রোহ হিসেবে দেখে। এর জন্যই তার বিরুদ্ধে মামলা হয় এবং ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকাকালীন তিনি অনশনও করেছিলেন। একটা কবিতার জন্য ১ বছরের জেল। এখানেই তো বোঝা যায় শব্দের শক্তি কতটা। তবে
এখানে একটা খুব মানবিক আর সুন্দর ঘটনা আছে। নজরুল যখন হুগলি জেলে বন্দী এবং অনশন করছেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলের নামে উৎসর্গ করেন। ঠিক, এটা ছিল দুই প্রজন্মের শ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ মুহূর্ত। এই ঘটনাটা নজরুলের প্রতি রবীন্দ্রনাথের স্নেহ এবং তার প্রতিভার স্বীকৃতির এক বিশাল উদাহরণ। তবে নজরুলের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধেই ছিল না। ঠিক। তার বিদ্রোহ ছিল সব ধরনের শোষণ, অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে। আর এখানেই তার সাম্যবাদী সত্তাটি সামনে চলে আসে। হ্যাঁ, সাম্যবাদী কাব্যগ্রন্থ, যা ১৯২৫ সালে প্রকাশিত হয়। এই বইতেই তো তিনি সেই অমর পংক্তিগুলো লিখেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আজকের দিনে দাঁড়িয়েও এই লাইনগুলো কতটা প্রাসঙ্গিক। নারী কবিতায় তিনি লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অসাধারণ। তিনি নারীকে দেবী হিসেবে বা ভোগের বস্তু হিসেবে দেখেননি, দেখেছেন সমান অংশীবার হিসেবে। এই ভাবনাটা সেই সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। তাহলে আমরা দেখছি তার বিদ্রোহের মূলে ছিল গভীর মানবতাবাদ। কিন্তু এই বিদ্রোহী আর সাম্যবাদী পরিচয়ের পাশাপাশি তার তো একটা প্রেমিক সত্তাও ছিল। প্রেমের কবি হিসেবেও তো তিনি তুলনাহীন। অবশ্যই তার প্রেমের কাব্যগ্রন্থগুলোও বিদ্রোহের মতোই তীব্র আর আবেগময়। যেমন দোলনচাপা, এটা ১৯২৩-এর, তারপর ছায়ানট ১৯২৫-এ এবং সিন্ধু হিন্দোল ১৯২৭-এ। বিশেষ করে সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের দুটি কবিতা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হলো দারিদ্র্য এবং অন্যটি অভিশাপ। হ্যাঁ, দারিদ্র্য কবিতাটা। দারিদ্র্য কবিতায় তিনি দারিদ্র্যকে মহিমান্বিত করেছেন। বলেছেন, হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। এটা তার ব্যক্তিগত জীবনের কষ্টের এক কাব্যিক রূপ আর কি। তার কবিতার জগৎ এতটাই বিশাল যে এর আড়ালে তার কথা সাহিত্যিক পরিচয়টা অনেক সময় একটু কম আলোচিত হয়। কিন্তু উপন্যাস আর গল্পেও তিনি সমান পারদর্শী ছিলেন। একদম। তার লেখা ৩টি উপন্যাসই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সংযোজন। প্রথমটি হল বাঁধনাহারা, যা ১৯২৭ সালে প্রকাশিত হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। পত্রোপন্যাস অর্থাৎ চিঠির মাধ্যমে লেখা উপন্যাস। এটা তো বেশ আধুনিক একটা আঙ্গিক। এই ফরম্যাটটা ব্যবহার করার কারণ কি ছিল? এর মাধ্যমে তিনি চরিত্রগুলোর মনের ভেতরের কথা, তাদের ব্যক্তিগত অনুভূতিগুলোকে সরাসরি তুলে ধরতে পেরেছিলেন। এখানে কোনো তৃতীয় ব্যক্তির বর্ণনা নেই, আছে শুধু চরিত্রগুলোর নিজেদের লেখা চিঠি। এটা পাঠকদের সাথে একটা গভীর ও ব্যক্তিগত সংযোগ তৈরি করে। ইন্টারেস্টিং। এরপর আসে তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস মৃত্যুক্ষুধা, ১৯৩০ সালে। এই উপন্যাসটি কৃষ্ণনগরের প্রেক্ষাপটে লেখা, যেখানে তিনি হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের দারিদ্র্য পীড়িত জীবনের এক করুণ কিন্তু বাস্তব চিত্র এঁকেছেন। আর তৃতীয় উপন্যাস কুহেলিকা, ১৯৩১-এর। এটি তো একটি রাজনৈতিক উপন্যাস, তাই না? হ্যাঁ, কুহেলিকা মূলত স্বদেশী আন্দোলন এবং সশস্ত্র বিপ্লবের পটভূমিয়ায় রচিত। এর মধ্য দিয়ে বোঝা যায় তার রাজনৈতিক চেতনা শুধু কবিতায় নয়, গদ্যেও সমানভাবে সক্রিয় ছিল। আর উপন্যাসের পাশাপাশি গল্পগ্রন্থ। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হল ব্যথার দান, ১৯২২ সালে, আর প্রথম প্রবন্ধগ্রন্থ যুগবাণী, সেটা ১৯২২। যেটা বাজেয়াপ্ত হয়েছিল। হ্যাঁ, যেটা আমরা আগেই বলেছি, বাজেয়াপ্ত হয়েছিল। তার মানে ১৯২২ সালটা ছিল নজরুলের জীবনে এক কথায় যাকে বলে অগ্নিবর্ষ। বিদ্রোহী কবিতার প্রকাশ, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান, প্রথম প্রবন্ধগ্রন্থ যুগবাণী আর ধূমকেতু পত্রিকার আত্মপ্রকাশ, সবই এক বছরে। হ্যাঁ, এই সৃজনশীলতার বিস্ফোরণটা সত্যি অবিশ্বাস্য। আর এই সৃজনশীলতা শুধু লেখালেখিতেই থেমে থাকেনি, তিনি নাটকেও তার প্রতিভা স্বাক্ষর রেখেছেন। আচ্ছা। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো ঝিলিমিলি, এটা ১৯৩০-এর, তারপর আলেয়া ১৯৩১ এবং মধুমালা ১৯৬০। পাশাপাশি সাংবাদিক হিসেবে তার ভূমিকাও অনস্বীকার্য। হ্যাঁ, ধূমকেতু, লাঙল। ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ, এই পত্রিকাগুলোর মাধ্যমে তিনি সরাসরি গণমানুষের সাথে সংযোগ স্থাপন করেছিলেন। ধূমকেতুর জন্য তো স্বয়ং রবীন্দ্রনাথ আশীর্বাণী পাঠিয়েছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু। আমরা নজরুলের জীবনের অনেকগুলো দিক নিয়ে কথা বললাম, কিন্তু একটা বিশাল জগৎ এখনো বাকি রয়ে গেছে, যা হয়তো তার সবচেয়ে জনপ্রিয় পরিচয়। সঙ্গীত।
সুরকার ও সঙ্গীত শিল্পী নজরুল। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। নজরুলের প্রায় ৩,০০০-এর বেশি গানের রচয়িতা এবং সুরকার হিসেবে যে অবদান, তা বাংলা সঙ্গীতকে চিরকালের জন্য বদলে দিয়েছে। তিনি নজরুল গীতি নামে এক নতুন ধারার সৃষ্টি করেছেন। হুম। গভীরতা আর লোকসঙ্গীতের মাটির সুর সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তিনি নিজেই ভৈরবী, নিঝরিণী, মীনাক্ষীর মতো নতুন নতুন রাগ সৃষ্টি করেছেন। তিনি সঙ্গীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। দারুণ। তার মানে তিনি সাহিত্যের মতো সঙ্গীতেও এক ধরনের সাম্যবাদ এনেছিলেন, উচ্চাঙ্গের সঙ্গীতকে সাধারণের করে তুলেছিলেন। আচ্ছা, এবার আলোচনার শেষে এসে বিসিএস পরীক্ষার্থীদের জন্য কিছু খুব সুনির্দিষ্ট তথ্য এক ঝলকে দেখে নেওয়া যাক। যেমন তার বিখ্যাত কবিতার সংকলন সঞ্চিতা, এটা ১৯২৮ সালের। তিনি কাকে উৎসর্গ করেছিলেন? সঞ্চিতা তিনি উৎসর্গ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। রাইট। এটা ছিল গুরু শিষ্যের এক অপূর্ব মেলবন্ধন। অন্যদিকে আমরা আগেই বলেছি, অগ্নিবীণা উৎসর্গ করেছিলেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। আর তার সেই বিখ্যাত কবিতা কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, এই কবিতাটি কোন বইয়ের অংশ? কান্ডারি হোশিয়ার কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত, ১৯২৬ সালের। নাম থেকেই বোঝা যাচ্ছে এই বইতে তিনি সমাজের কৃষক, শ্রমিক, বঞ্চিত মানুষের কথা বলেছেন। কবিতাটি ১৯২৬ সালে কৃষ্ণনগরে বাংলার প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে উদ্বোধনী সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল। এটি ছিল পরাধীন জাতির মুক্তির এক উদাত্ত আহ্বান। এবং সবশেষে আমাদের রণসঙ্গীত, চল চল চল, এটি তো আমাদের সবার রক্তে মিশে আছে। হ্যাঁ, চল 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 কবিতাটি তার সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত, ১৯২৯ সালের। এই কাব্যগ্রন্থের নতুনের গান কবিতার প্রথম ২১টি চরণ আমাদের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। এর ছন্দ আর শব্দের মধ্যেই একটা এগিয়ে চলার শক্তি আছে। তাহলে পুরো আলোচনা থেকে যা উঠে এলো তা হল কাজী নজরুল ইসলাম শুধু একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। কবি, ঔপন্যাসিক, সাংবাদিক, নাট্যকার, সুরকার, বিপ্লবী, এতগুলো সত্তা এক জীবনে ধারণ করা প্রায় অসম্ভব মনে হয়। তার জীবন আর কর্ম বিসিএস পরীক্ষার্থীদের জন্য শুধু তথ্যের ভাণ্ডার নয়, অনুপ্রেরণারও এক অফুরন্ত উৎস। তিনি ধর্ম, বর্ণ, জাতপাতের ঊর্ধ্বে উঠে শুধু মানুষের জয়গান গেয়েছেন। আর এক কারণেই তিনি আজও প্রাসঙ্গিক, আজও অপরিহার্য। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রায় ১০০ বছর আগে নজরুল যে সামাজিক বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি আর রাজনৈতিক শোষণের বিরুদ্ধে লিখেছিলেন, আজকের পৃথিবীতে তার সেই লেখাগুলো আমাদের কী বার্তা দেয়? তার বিদ্রোহ কি শুধু ইতিহাসের পাতায় বন্দী, নাকি একবিংশ শতাব্দীতেও আমাদের জন্য এক জরুরি আহ্বান?